স্টুডেন্টস, আজকের এই ভিডিওটা শুধুমাত্র যারা 2027 সালে নিট এক্সাম দিচ্ছ তাদের জন্য। অর্থাৎ এখন যারা ক্লাস 11-এ পড়ছো এবং নিটের জন্য ভাবছো, তাদের জন্যই মেনলি এই ভিডিওটা। এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এটাই ডিসকাস করব যে কিভাবে তোমরা তোমাদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ একটা কমপ্লিট একটা রোড ম্যাপ আমি এই ভিডিওতে দিতে চলেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমার কোনো কনফিউশন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো স্টুডেন্টস, প্রথমেই আমি বলে দিই, ক্লাস 10-এর যে ধরনের পড়াশোনা করেছো আর ক্লাস 11-এর বা 12-এর যে ধরনের পড়াশোনা তোমরা এখন করতে চলেছো, কমপ্লিটলি ডিফারেন্ট। সিলেবাসও ভাস্ট, অনেক ভাস্ট। ক্লাস 10-এর থেকে এখানকার সিলেবাস অনেক ভাস্ট এবং পড়াশোনার ধরনটা একবারেই আলাদা। ক্লাস 10-এ যেভাবে পড়েছো ক্লাস 11-12-এ কিন্তু সেইভাবে পড়াশোনা করা যায় না। এখানে পড়াশোনাটা প্রথম থেকে তোমাদের করতে হবে প্রবলেম ফেসিং ওরিয়েন্টেড পড়াশোনা। অর্থাৎ পড়াশোনার যে ধরনটা হবে সেটা হবে প্রবলেম কতটা করছো তুমি। তার কারণ তুমি যত প্রবলেম ফেস করবে তোমার সাবজেক্টে, ততই তোমার সাবজেক্টের কনসেপ্ট গ্রো করবে। তুমি যতই ট্রিকি প্রবলেম সলভ করবে, তত বেশি বেশি করে তোমার কনসেপ্ট গ্রো করবে। প্রত্যেকটা টপিকের একদম গোড়ায় ঢুকতে গেলে তোমাকে অবশ্যই প্রবলেম সলভ করতে হবে এবং সেটা যত ট্রিকি হবে তত ভালো। আশা করি বুঝতে পারলে। অর্থাৎ প্রবলেম সলভ করতে করতে তোমাদেরকে এগোতে হবে, প্রবলেমকে এড়িয়ে যাওয়া যাবে না। অর্থাৎ যেখানে পড়াশোনা করছো সেখানে তুমি অবশ্যই খেয়াল রাখো যে তোমাকে প্রবলেম বেশি করে করানো হচ্ছে কি হচ্ছে না। ওকে, তো এই হচ্ছে পড়াশোনার স্টাইল। কিন্তু কিছু কিছু লক্ষ্য তোমাদেরকে কিন্তু ঠিক করে নিতে হবে প্রথম থেকেই। যেমন ক্লাস 11 থেকে প্রথমেই তোমাকে একটা লক্ষ্য ঠিক করে নিতে হবে যে তুমি ক্লাস 12-এ যখন উঠছো, 2026 সালে তুমি ক্লাসে 12-এ উঠে যাচ্ছ। তো 2026 সালের ঠিক একবারে নভেম্বর মাসের মধ্যে যেন তোমার গোটা সিলেবাসটা কমপ্লিট হয়ে যায়। অর্থাৎ ক্লাস 11 এবং ক্লাস 12 2026-এর নভেম্বরে গোটা ক্লাস 11-12-এর সিলেবাস কমপ্লিট করার জন্য তুমি অবশ্যই একটা তোমার ডায়েরিতে একটা প্ল্যানিং ছকে নাও যে কোন মাসে কোন চ্যাপ্টার শেষ করবে। অনেক সময় আমি দেখেছি যে খুব ডেপথে যখন কোনো অ্যাপ্লিকেশন কোনো পড়ায়, যখন বিভিন্ন অ্যাপ্লিকেশনের যে রুটিন থাকে সেই রুটিনটা কিন্তু অনেক লম্বা রুটিন হয় এবং সেটা দেখা যাচ্ছে একদম 2027 জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত সেই রুটিন টেনে দিচ্ছে। এইরকম ভাবে রুটিন টানলে চলবে না। তোমাকে সিলেবাস অবশ্যই শেষ করতে হবে 2026-এর একদম নভেম্বরে। এটা তুমি নিট পরীক্ষার্থী, আমি তবুও বলছি 2026-এর নভেম্বরে তোমাকে সিলেবাস শেষ করতে হবে। কারণ পরীক্ষা আছে মেতে, তুমি যত তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে পারবে তত বেশি তুমি পরীক্ষা দিয়ে দিয়ে মক টেস্ট দিয়ে দিয়ে নিজেকে তৈরি করতে পারবে। এটাই কিন্তু আসল জিনিস। তুমি যত পরীক্ষা দেবে, যত মক টেস্ট দেবে, তুমি তোমার ভুল ধরতে পারবে এবং নিজেকে শোধরাতে পারবে। তোমার সিলি মিস্টেক অনেক কমে আসবে, তোমার কনফিডেন্স গ্রো করবে। তাই যতটা সময় তুমি মক টেস্ট দেওয়ার জন্য রাখতে পারবে, তত তোমার সফল হওয়ার মানে সম্ভাবনা বেড়ে যাবে। তাই স্টুডেন্টস, নিজের মতো করে একটা রুটিন ঠিক করে নাও যেটা 2026-এর নভেম্বরে তোমার সিলেবাসটাকে শেষ করে দিচ্ছে। সিলেবাস শেষ করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তুমি হয়তো অনেক ডেপথে পড়াশোনা করছো, অনেক ডেপথে পড়াশোনা যদি করতে যাও তাহলে হয়তো তোমার সিলেবাস কিন্তু শেষ হবে না সময় মতো। ঠিক আছে, তাহলে করতে হবে কি? তাহলে কি ডেপথ বাড়াবো না স্যার? অবশ্যই বাড়াবে। ডেপথ বাড়ানোর অনেক প্রসিডিওর আছে। একটা তোমাকে টানেল খুঁড়তে হবে। মনে করো একটা টানেল তোমাকে খুঁড়তে বলা হয়েছে। টানেলটা হতে হবে এরকম ডেপথের টানেল একটা খুঁড়তে বলা হয়েছে। এরকম এখান থেকে এতটা লম্বা হবে এবং তার টানেলের ডেপথ হবে এটা। তুমি যখনই প্রথম থেকেই এরকম ভাবে এতটা ডেপথে টানেল খুঁড়তে, মনে করো এতটা মাটি খুঁড়লে, তারপরের দিন এতটা মাটি খুঁড়লে, তারপরের দিন এতটা মাটি খুঁড়লে, এই যে মাটি খুঁড়ছো প্রত্যেকবারই এতটা ডেপথে মাটি খুঁড়ছো, এই যখনই খুঁড়ছো প্রথম প্রথম এইভাবে তুমি মাটি খুঁড়তে পারবে। কিন্তু তোমার যখনই আনুষঙ্গিক বিষয়গুলো চলে আসবে, অর্থাৎ ক্লাস 11-12 স্কুলিং শুরু হবে, ক্লাস 11-12 প্র্যাকটিক্যাল শুরু হবে, প্রজেক্ট শুরু হবে, তখন তুমি মাটিটা এইভাবে খুঁড়তে পারবে না। তখন যদি কেউ তুমি এতটা মাটি খুঁড়তে যাও তাহলে দেখা যাবে এই গোটা টানেলটা তুমি শেষ করতে পারলে না। বুঝতে পারলাম? তাই স্টুডেন্টস, তোমায় মাটি খুঁড়তে হবে এইভাবে। এইভাবে মাটি খোঁড়ো, 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 এইভাবে খুঁড়তে 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 তুমি এতটা এতটা সিলেবাস কমপ্লিট করে নাও। ওকে, তাহলে স্যার এই বাকি যে এতটা রইল ওটা কি করে করব? তোমার সিলেবাস শেষ হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এবার তোমাকে বাকি যে কাজটা সেটা অবশ্যই মক টেস্ট দিতে 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 দিতে
খুঁড়তে হবে, অর্থাৎ মক টেস্ট দেওয়ার মাধ্যমে বাকি যে ডেপটা, এই ডেপটা তোমার চলে আসবে। বোঝা গেল? এটাই সাইন্টিফিক, এটাই সাইন্টিফিক। আমি দেখেছি বিভিন্ন যে কোচিং অ্যাপ্লিকেশন গুলো রয়েছে, তাদের যে রুটিন রয়েছে আমার মনে হচ্ছে যথেষ্ট আনসাইন্টিফিক। তাদের রুটিনটা হচ্ছে কি, তারা পুরো টেনে দিচ্ছে, পুরো একদম দেখা যাচ্ছে একদম অনেক দূর পর্যন্ত রুটিনটা টানছে। জানুয়ারি মাস পর্যন্ত হয়তো টেনে দিচ্ছে রুটিনটা, অনেকে তো আবার ফেব্রুয়ারি মাস পর্যন্ত রুটিন টেনে দিচ্ছে। ফেব্রুয়ারি মাসে যদি তোমার সিলেবাস শেষ হয়, তাহলে ভেবে দেখো তুমি পাচ্ছ মার্চ, এপ্রিল, এবার তো মেতে তো পরীক্ষা চলে আসবে নিটের, তাই না? এবার নিটের পরীক্ষা সবসময় মেতেই হবে, মে শেষের দিকেই হবে এমন কোনো মানে নেই, এগিয়ে পিছিয়েও আসতে পারে। ওকে স্টুডেন্টস, ফেব্রুয়ারিতে জানুয়ারিতে সিলেবাস শেষ করলে চলবে না, তোমার সিলেবাস নভেম্বরেই শেষ করতে হবে। তার জন্য তোমার নিজের মতো করে একটা রুটিন তুমি ফিক্সড করবে। ওকে, তো স্টুডেন্টস, প্রথম ব্যাপারটা যেটা বললাম যে কনসেপ্ট অবশ্যই গ্রো করতে হবে, এবং পরের যে কথাটা আমি বলছি, তাড়াতাড়ি সিলেবাস শেষ করো, কমপ্লিট ইউর সিলেবাস ভেরি ফার্স্ট নভেম্বরের, একদম 26 নভেম্বরে সিলেবাস শেষ করো। ওকে, বেশ, এরপরে আমি বলবো তোমাদের যে সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তাই তো, এখানে তোমার র্যাঙ্ক যখন বুস্ট হয়, র্যাঙ্ক যখন এগোয়, তো সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করে সে হচ্ছে ফিজিক্স। বোঝা গেল? ফিজিক্স হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তোমার র্যাঙ্ক বুস্টিং এ, কারণ বায়োলজি এবং কেমিস্ট্রি মোটামুটি সবারই ভালো এক্সাম হয়। বোঝা গেছে? তাহলে ডিফারেন্স করতে গেলে তোমাকে কি করতে হবে, ফিজিক্সের উপর অবশ্যই বেশি করে ফোকাস রাখতে হবে। তাই বায়োলজি পড়ছি, নিটে ডাক্তার হব, তার জন্য আমি ফিজিক্স পড়াটা বন্ধ করে দেবো, ফিজিক্স অত পড়বো না, বায়োলজিটাই বেশি করে পড়বো, এই ভুল কিন্তু বহু ছাত্রছাত্রীরা করে। বায়োলজির উপর ফোকাস দেবো বলে অনেক ছাত্রছাত্রী তো আবার ম্যাথটাকে নিজের সাবজেক্ট কম্বিনেশনেই রাখে না। তোমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে নিয়ম আছে, যেখানে হচ্ছে বেস্ট অফ 4 তোমাদের হয়, রেজাল্ট হয়, তো অনেকে ফোর্থ সাবজেক্ট হিসেবে যেটা রাখে সেটা ম্যাথ, সেটাকেও ম্যাথমেটিক্স রাখছে না, ম্যাথমেটিক্স রাখছেই না, জীবন থেকেই ম্যাথমেটিক্স ব্রাত্য করে দিচ্ছে, তার কম্বিনেশনে ম্যাথমেটিক্সই নেই, অর্থাৎ সে ক্লাস 11 থেকে 12 পর্যন্ত জীবনে অঙ্ক আর ছবেই না। এই কেননা আমি নিট পরীক্ষা দেবো, ডাক্তার হবো, তাই অঙ্ক আমি করব না, এই যে একটা ডিসিশন অনেকে নেয়, এই ডিসিশনটা একদমই ভুল ডিসিশন। তোমার ম্যাথমেটিক্স নিতে হবে, হ্যাঁ, তুমি মেন সাবজেক্টে হয়তো তোমার ম্যাথমেটিক্সকে রাখলে না, তুমি ফোর্থ সাবজেক্ট হিসেবে অন্তত ম্যাথমেটিক্সকে রাখো, কারণ ম্যাথমেটিক্স যদি প্র্যাকটিস তুমি না করো, তোমার নিজের মধ্যে অ্যানালিটিক্যাল পাওয়ার তৈরি হবে না। অর্থাৎ যখনই কোনো কোশ্চেন তুমি ফেস করবে, তোমার মাথায় কিন্তু সেই কোশ্চেনটা সলভ করার জন্য লজিক, সেই কোশ্চেনটা সলভ করার জন্য যথেষ্ট তোমার অ্যানালিটিক্যাল পাওয়ার, কোশ্চেনকে অ্যানালাইজ করে দেওয়া, এইসব যে কোয়ালিটি গুলো গড়ে ওঠে, সেগুলো ম্যাথমেটিক্স প্র্যাকটিস করলেই গড়ে উঠতে পারে, আর কোনোভাবেই এই ধরনের কোয়ালিটি গড়ে ওঠে না। তাই অঙ্ককে বাদ দিলে চলবে না, অঙ্ক তোমায় নিতে হবে, অঙ্ক করতেও হবে। ডাক্তারবাবুরা ডাক্তারবাবু আমি দেখেছি, আমার পরিচিত বেশ বড় বড় ডাক্তারবাবু যারা রয়েছে, তারা প্রত্যেকেই অঙ্কে দুর্দান্ত ছিলেন। ওকে, বুঝতে পেরেছো? তারা প্রত্যেকেই অঙ্কে দুর্দান্ত ছিলেন এবং তারা প্রত্যেকেই অঙ্ককে খুব ভালোবাসতেন। ডাক্তারবাবু মানেই বায়োলজি আর কেমিস্ট্রি পড়ে জানে, অঙ্ক একদমই জানে না, এরকম হয় না। এরকম ডাক্তারবাবু, ভালো ডাক্তারবাবু জীবনেও হতে পারবে না। স্টুডেন্টস, অঙ্কটা তোমার জীবনে থাকতে হবে, অঙ্কটা বাদ দিও না, অঙ্কটা থাকবে, অঙ্কটা প্র্যাকটিস করবে, অঙ্ক ভালো লাগবে, তুমি দেখবে ফিজিক্সে তোমার তোমার দখল বেড়ে যাবে। ফিজিক্সে যত দখল বাড়বে, তত তুমি কিন্তু তোমার র্যাঙ্ক বুস্টিং এর দিকে এগোবে। স্টুডেন্টস, এর পরে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা কিভাবে এগোবে, মানে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পর তোমরা কি করবে। প্রথম থেকে বলছি, ক্লাস 11-এ যখন তোমার একটা চ্যাপ্টার শেষ হচ্ছে, ধরো তারপর আরেকটা চ্যাপ্টার শেষ হলো, দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেলেই তুমি এবার কিন্তু একটা মক টেস্ট দাও। বোঝা গেল? প্রথম চ্যাপ্টার শেষ হলো, দ্বিতীয় চ্যাপ্টার শেষ হলো, মক টেস্ট দাও। আর রেগুলার তোমরা অঙ্ক প্র্যাকটিস করো, অর্থাৎ যখন পড়াশোনা করছো শুধুমাত্র থিওরিটা পড়ে যাচ্ছ, থিওরিটা বুঝে যাচ্ছে, এই করলে হবে না, ওই থিওরি বোঝার সাথে সাথে কনসেপচুয়ালি প্রবলেম তোমাকে কিন্তু রেগুলার সলভ করতে হবে। সেটা হচ্ছে তোমার টিচার তোমাকে সলভ করে দিচ্ছে, কিছু প্রবলেম তোমাকে সলভ করতে দিচ্ছে, তাই প্রবলেম যারা করান তাদের থেকে এড়িয়ে গেলে কিন্তু হবে না। তোমার যদি সত্যি নিট এক্সাম ক্র্যাক করার ইচ্ছে থাকে, তাহলে যারা প্রবলেম ওরিয়েন্টেড পড়ান, যারা প্রচুর প্রবলেম নিয়ে কাজ করেন, সবসময় প্রবলেম প্রবলেম করে যায়, তাদেরকে তুমি যদি এড়িয়ে এড়িয়ে চলো, তাহলে হবে না। তোমাকে রেগুলার প্রবলেম সলভ করতে হবে। থিওরিটা বুঝতে গেলে তোমার প্রবলেম সলভ করতে করতেই বুঝতে হবে।
বোঝা গেছে? এরপর তোমাকে কি করতে হবে, যখনই দুটো কি তিনটে চ্যাপ্টার যখন শেষ হয়ে গেল, তোমাকে কিন্তু ওই দুটো তিনটে চ্যাপ্টার ধরে একটা মক টেস্ট তোমায় দিতেই হবে। ওকে? বা দুটো চ্যাপ্টার শেষ হলো, দুটো চ্যাপ্টারের পর অবশ্যই একটা মক টেস্ট দাও। এইভাবে মক টেস্টটা দিতে দিতে এগো, এবং যখন তোমার দেখা যাবে যে তিনটে চারটে পাঁচটা চ্যাপ্টার শেষ হয়ে গিয়েছে, তখন মক টেস্টটা দিতে হবে, কিন্তু আগের চ্যাপ্টারগুলোকে ইনক্লুড করে মক টেস্ট দিতে হবে। ঠিক আছে? তো এইভাবে আগের চ্যাপ্টারগুলো ইনক্লুড করে মক টেস্ট দিতে দিতে তোমরা কিন্তু এগোবে। এইভাবে তোমরা সিলেবাসটাকে শেষ করবে। যখনই 11 এর সিলেবাস শেষ হয়ে গেল, যখন 12 এ উঠে গেলে, এইবার কিন্তু তোমাকে যে সময়টা আসছে সেখানে 11 এর ব্যাপারটা পুরোপুরি ভুলে যাওয়ার কথা। এত বড় সিলেবাস মাথায় থাকার কথা না। যখন তোমরা 12 এর প্রথম দিকে পড়া শুরু করলে, তখন দেখবে তোমার মেকানিক্স পার্টটা পুরো ভুলতে থাকবে। 11 এর মেকানিক্স পার্টটা তোমার কিছুতেই মাথা থেকে সব বেরিয়ে যাবে। মেকানিক্স, ভেক্টর, যা যা পড়েছিল, রিজিড বডি ডায়নামিক্স, কত কঠিন কঠিন প্রবলেম সলভ করেছিল, কিন্তু সব তুমি যদি ভুলে যাও, তাহলে কি করে চলবে? হয়তো খুবই ভালো পড়াশোনা হয়েছে 11 এ, কিন্তু 12 পড়তে গিয়ে দেখা যাচ্ছে 12 পড়তে পড়তে 11 গুলো ভুলতে থাকছো, তাহলে চলবে না। তাহলে কি করতে হবে? 12 এর প্রথম থেকেই যখন চ্যাপ্টার একটা করে শেষ হবে, ধরো ইলেকট্রোস্ট্যাটিক, ইলেকট্রিসিটি, এগুলো শেষ হয়ে গেল, দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেল, এই দুটো চ্যাপ্টার এবং আগের চ্যাপ্টার মেকানিক্সকে ধরে একটা পরীক্ষা দিয়ে দাও। ঠিক আছে? তারপরে ধরো তুমি এগোলে ইলেকট্রোম্যাগনেটিজম, ম্যাগনেটিক ইন্ডাকশন, ঠিক আছে? এই দুটো চ্যাপ্টার পড়লে, এই দুটো চ্যাপ্টার পড়ার পরেই তুমি এবার আবার 11 এর তুমি কোনো একটা চ্যাপ্টার হয় থার্মোডাইনামিক্স বা কাইনেটিক থিওরি অফ গ্যাস, এই দুটোকে ধরে আবার পরীক্ষা দিয়ে দিলে। ঠিক আছে? তার মানে কি, তোমাকে 12 পড়তে পড়তে 11টাকেও রিভিশনের মধ্যে আনতে হবে। যদি 11টাকে তুমি 12 এর মক টেস্ট দেওয়ার সাথে সাথে ইনক্লুড না করো, 11 ভুলে যাবে। তাই যখনই 12 এর মক টেস্ট দেবে, অবশ্যই 11 এর একটা চ্যাপ্টারকে ইনক্লুড করে মক টেস্ট দেবে। তাতে কি হবে, 11 যে ছিল ব্যাপারটা, 11 এর যে ব্যাপারগুলো ছিল, সেগুলো তোমার মাথা থেকে বেরোবে না। এটাই কিন্তু একটা ফ্যাক্টর। তুমি যেমনই প্রিপারেশন নাও, মক টেস্ট দেওয়ার সময় তুমি 11 এর কিছুটা হলেও তো পড়বে, তাহলে কিছুটা হলেও তোমার মাথার মধ্যে 11 এর সাবজেক্ট গুলো ঘুরপাক খাবে, এবং সেটাই একটা বিরাট বড় কাজ করে দেয়। ওকে? তো এইভাবে তুমি এগোতে থাকো। এরকম ভাবে এগোতে এগোতে তোমাকে সিলেবাস শেষ করতে হবে কখন? নভেম্বরে 2026 সিলেবাস তোমার শেষ হয়ে গেল 12 এর, এবং তুমি 11 এর অনেকগুলো চ্যাপ্টারের বিশেষ বিশেষ যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট তার উপর মক টেস্ট দিয়ে ফেলেছো। ওকে? এইবার তুমি কিন্তু পুরোপুরি রেডি। কিসের জন্য? তীব্রভাবে পরিশ্রম করার জন্য। তীব্র পরিশ্রম। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে ভয়ানক পরিশ্রম। যে পরিশ্রম হয়তো তুমি এখনো ভাবতে পারছো না, সেই পরিশ্রমটাই তোমাকে করতে হবে। ঠিক আছে? যে পরিশ্রমটা হয়তো আজ পর্যন্ত করোনি, সেই পরিশ্রমটাই তোমাকে করতে হবে। এইবার কি করতে হবে? এবার কিন্তু মক টেস্ট দিতে হবে তোমাকে। যদি ফুল পেপার নাও পারো, তাহলে 11 এর হাফ, 12 এর হাফ পোর্শন নিয়ে মক টেস্ট দাও। আবার 11 এর হাফ, 12 এর হাফ, সেকেন্ড হাফটা কি পরের হাফটা দিয়ে আবার পরীক্ষা দাও। এইভাবে বারবার হাফ হাফ করে পরীক্ষা দিতে দিতে তুমি 3-4 বার এই ধরনের পরীক্ষা দেওয়ার পর তুমি এবার ফুল মক টেস্ট দিতে শুরু করো, ফুল পেপার নিয়ে মক টেস্ট দিতে শুরু করো। ওকে? এবার মক টেস্ট তুমি কিভাবে দেবে? দেখো, মক টেস্ট দেওয়ার জন্য কিন্তু বই হয়। নিটের জন্য আলাদা বই হয়, মক টেস্ট দেওয়ার জন্য যেই মেনেরও আলাদা বই হয়। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি বইগুলোর লিঙ্ক দিয়ে রাখবো, যে বইগুলো থেকে তুমি মক টেস্ট দিতে পারবে। ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করে তুমি ডাইরেক্টলি বইটা কিনতেও পারো। ক্লিয়ার? তো মক টেস্ট তোমাকে এইভাবে দিতে দিতে যেতে হবে। বোঝা গেল? তো এইবারে কিন্তু তুমি একেবারেই প্রিপেয়ার ফর নিট। মক টেস্ট দিলে কি হবে জানো তো? মক টেস্ট যখনই তুমি বেশি বেশি করে দেবে, তোমার দেখবে ভুল হবে অনেক, ছোটখাটো অনেক মিস্টেক হবে, সিলি মিস্টেক হবে। এই সিলি মিস্টেক গুলো তোমাকে দেখতে হবে যে কোন প্যাটার্নের সিলি মিস্টেক তুমি করছো। সেই প্যাটার্ন যখনই তোমার আইডেন্টিফাই হয়ে যাবে, তখন আর কোনো চিন্তা নেই, তোমার সিলি মিস্টেক আস্তে আস্তে কমে আসবে। এক্সাম ফোবিয়াও কিন্তু তোমার আস্তে আস্তে কমে আসবে। অনেকের পরীক্ষা হলে একটা অদ্ভুত ফোবিয়া চলে আসে, হয়তো প্রচুর প্র্যাকটিস করেছে, প্রচুর কিছু করেছে, ভালো জানে, তবুও এক্সাম হলে তার একটা ফোবিয়া থাকে। তো এক্সাম ফোবিয়া যাদের আছে, তারা তো জানো যে তোমাদের মধ্যে এক্সাম ফোবিয়াটা আছে, এবং এটা হচ্ছে তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ টাইম, এটাও তোমরা জানো। তাই এক্সাম ফোবিয়া নিয়ে যদি তুমি পরীক্ষা দিতে বসো, অনেকেই আছে যারা প্রচন্ড প্র্যাকটিস করেছে, প্রচন্ড পরিশ্রমে বহুবার মক টেস্ট দিয়েছে, কিন্তু পরীক্ষা হলে যখন মক টেস্ট দিতে বসছে, তখন তার একটা ভয় কাজ করছে এবং তার জন্য তার পরীক্ষা খারাপ হচ্ছে। এইটা কিন্তু ন্যাচারাল নয়। খুব একটু ভয় থাকবে, কিন্তু এমনই ভয় শুরু হলো যার জন্য জানা জিনিস পুরোপুরি ভুলতে শুরু করে দিলে, এইটা হলো তো মুশকিল। পরীক্ষা হলে একটু মানে অন্য সিচুয়েশনে গেলে একটু হালকা হালকা ভয় লাগে, কিন্তু সেই ভয়টা পরীক্ষা দিতে দিতে কেটে যায়। কিন্তু অনেকে এমনও আছো যারা এই ভয়টা কাটে না, তারা খুব ভালো করেই জানো, নিজেকে ভালো করেই চেনো
যখনই পরীক্ষা হলে পরীক্ষা দিতে বসেছো এই ভয়টা তোমাকে ধরেছে। তাহলে এক্সাম ফোবিয়া একটা কিন্তু রোগ, মানসিক রোগ। এই রোগটাকে কিন্তু তোমাকে চিকিৎসা করতে হবে। বারবার মক টেস্ট দিলে অনেকের কমে যায়, কিন্তু অনেকের কমে না। যাদের কমে না তারা কিন্তু আগে থেকেই জানো কমে না, কারণ তোমরা ক্লাস 1 থেকে 11-12 পর্যন্ত উঠে গেছো। ক্লাস 10-এও তোমার অন্য পরীক্ষা হলে যখন পরীক্ষা দিতে গেছো 10-এ অন্য জায়গায়, তখন তোমার এক্সাম ফোবিয়া কাজ করেছে। সেই ফোবিয়াটা ঠিক কিরকম সেটার উপর বেস করে তুমি অবশ্যই কাউন্সিলিং করতে পারো বা নিজেকে সাইকোলজিস্টের কাছে নিয়ে গিয়ে বলতে পারো যে স্যার এরকম ব্যাপার আমার। এই জিনিসটা কিন্তু তোমাকে সারিয়ে নিতে হবে আগে থেকে। এই জিনিসটা থাকলে কিন্তু কোনোভাবেই তুমি কোনো পরীক্ষাতেই সফল হতে পারবে না। ওকে, তো স্টুডেন্টস এইটাই হচ্ছে আমার কমপ্লিট একটা রুট ম্যাপ। তোমরা এটাকে ফলো করতে পারো, ফলো করলে অবশ্যই তোমরা সাকসেস পাবে। তো স্টুডেন্টস এইটাই হচ্ছে আমার কমপ্লিট একটা নিটের জন্য গাইড। 2000 যারা এখন 11-এ পড়ছো, 2025-এ যারা 11-এ পড়ছো তাদের জন্য কমপ্লিট একটা গাইড দিলাম। আশা করছি কিভাবে তোমাকে এগোতে হবে সেটা তোমার কাছে স্পষ্ট। যদি কোনো জায়গায় কনফিউশন থাকে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট পুট করো। ওকে, তো স্টুডেন্টস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করো, তাদেরকেও ব্যাপারটা জানাও, এবং চ্যানেলে যারা এখন নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ভিডিও আমি কিন্তু করতেই থাকি। তোমরা নোটিফিকেশন ঠিকঠাক টাইমে তাহলে পেয়ে যাবে। স্টুডেন্টস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।